সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। বিশেষ করে 2008-এ যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে আমাদের মহাজোট, আমরাই জয়ী হলাম। সেখানে আওয়ামী লীগ এককভাবে 233টা সিটে আমরা জয়ী হলাম। আর বিএনপির 20 দলীয় জোট খালেদা জিয়ার নেতৃত্বে তারা পেয়েছিল মাত্র 30টা সিট। এই 30টা সিট পাওয়ার ফলে তাদের যে একটা মানে অহমিকা ছিল যে তারাই সব থেকে শক্তিশালী দল, সেটাই প্রশ্নবিদ্ধ হলো। আর এখানেই তাদের ক্ষোভ। যখন 2014 ইলেকশন আসলো, আপনাদের মনে হচ্ছে 2013 থেকে অগ্নিসন্ত্রাস শুরু করলো, কিভাবে মানুষকে পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা, আর সমস্ত কিছু জ্বালাও পোড়াও, গাছ কেটে ফেলার এই ঘটনাই তারা ঘটালো। এতে তাদের লাভ হয়নি, বরং জনগণ তাদের কাছ থেকে আরো সরে গেছে। যখন তারা ইলেকশন ঠেকানোর চেষ্টা করলো, আর ইলেকশন ঠেকানোর জন্য আরো অনেকেরই মদত ছিল, আমি জানি সেটা, তো সেটা ঠেকাতে পারিনি। আমরা ইলেকশন করে আবার ফিরে আসলাম সরকারে। 2018-তে বিএনপি আসলো ক্ষমতায়, মানে ইলেকশনে আসলো, কিন্তু মাঝপথেই তারা সরে গেল। সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে তারা একটা সিটের বিপরীতে 2-3টা করে তাদের প্রার্থী, কারণ প্রার্থী একটা লন্ডন থেকে আসছে, প্রার্থী একটা পুরোনো পল্টন থেকে যাচ্ছে, আর একটা গুলশান থেকে যাচ্ছে। এই 3 জায়গা থেকে তারা প্রার্থী হতো। অনেক সেন্টারে আমি জানি যে সকালে এসে বলছে যে এটা এই নির্বাচন এলাকায় এটা আমাদের ক্যান্ডিডেট, পরে আবার দুপুরবেলা আরেকটা, রাত্রেবেলা আরেকটা। এই অবস্থায় তারা ইলেকশন করে তারা আসতে পারেনি। ফলাফল যে তারা তখন থেকে ইলেকশন বিরুদ্ধে, যে বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না। এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। আমার ফাইট বা আমার যেটা যুদ্ধ, সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনো আছে। ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যায় সবসময় পড়তে হচ্ছে হবে, আমি জানি। কিন্তু আমি ওটা পাত্তা দিই না, সোজা থাকে আপৎকালীন সময়ের জন্য। তো রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। তো কোভিড-19 অতিমারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সবকিছু মিলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আমরা 26 পর্যন্ত 2 বছর সময় নিয়েছি। আমরা না, যারা যারা হয়েছে প্রত্যেকটা দেশই নিয়েছে। 24-এ আবার একটা হিসাব নিকাশ হলো, আমরা এখনো যে অর্জনগুলি ছিল সে অর্জনগুলি এখন আমরা ধরে রেখেছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সব থেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদের ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য
যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া একটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নাই, হুন্ডি ব্যবসা করতে করবে, যে টাকাটা মানে ওই ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যখন আবার সবকিছু চালু হলো, খরচ খরচ হবেই। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা নিজে বলতে বলতে বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ যেটা শিখছে, এটাও ভালো কথা। তো কিন্তু এই জিনিসের দাম কমানো, এখানে অনেক খেলাও হয়। যেমন আজকে দেখলাম আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা, আলুর জন্য যে কোল্ড স্টোরেজ, সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলুর কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এরকম অনেক ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। যাও, তারপর বলবো যেটা আমরা আহ্বান করছি, যে অনাবাদি জমি কোনো থাকবে না, সবার জমি আবাদ করতে হবে। আর আমি আমার নিজেটাই আগে করতে শুরু করেছি টুঙ্গিপাড়া। আমাদের বেশ জমি অনাবাদি ছিল, এবং সাথে সাথে আশেপাশে যাদের জমি অনাবাদি ছিল, একটা জায়গা পুরো আমরা পরিষ্কার করেছি, পরিষ্কার করে চাষ শুরু করেছি। গতবার পেয়েছিলাম 200 মণ ধান, যে মালিকরা আছে তাদের, যারা শ্রম দিয়েছে তাদের ভাগ দিয়ে আমার ভাগেও কিছু আমরা পেয়েছি, আমাদের পরিবারও কিছু পেয়েছে। এবার সেই জমিতে আমরা 394 মণ ধান পেয়েছি, মানে 200 থেকে 394 মণ, প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখানে আবার মাছও পাওয়া গেছে, যেখানে যেখানে মানে পানি ছিল, আমি বলছিলাম মাছের চাষ করো, সেখানেও প্রায় 110 মণের মতো মাছ পাওয়া গেছে। তো যা যা মালিক তাদেরকে সব ভাগ করে দেওয়া, প্লাস আমাদের যারা কিষানি যারা কাজ করছে তাদেরও জন্য, যাদের জমি নেই তাদেরও একটা ভাগ দেওয়া হচ্ছে। আর বাকিটা একটা আমরা যে সমিতি করেছে আমার বাড়ি আমার খামার, সেখানে আমি আমাদের 9 বিঘা জমি দিয়ে দিয়েছি, ওখানে সমিতির মাধ্যমে যাতে চাষ হয়, উপকরণগুলি কেনা, আমি একটা এক্সকাভেটর এবং 2টা হারভেস্টার কিনে দিয়েছি, আর ছোটো ছোটো রিপেয়ারগুলি কিনে দিচ্ছি, যাতে মানুষ চাষ করতে এভাবে ব্যবস্থা করাতে। এবার যদি আমরা আমাদের অনাবাদি জমিগুলি সব চাষের আওতায় নিয়ে, তো আমাদের যে খাবারের কোনো অভাব হবে না, বরং আমরা খাবার বাইরে পাঠাতে পারি। আর এখন তো গবেষণার মাধ্যমে তৈরি তরকারি, ফলমূল 12 মাসে উৎপাদন হচ্ছে, আমরা বিদেশেও পাঠাচ্ছি কিছু।